স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। শুরুতে জানিয়ে দেব আকিজ বশি ক্লাস সংবাদ শিরোনাম। দেশে দেশে গগন বিদারী কণ্ঠে ফিলিস্তিন মুক্তির স্লোগানে বিক্ষোভ, তারপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বাড়তি শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি, সরাসরি দর কষাকষির পরামর্শ ব্যবসায়ীদের। এবং রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত, প্রতীক বরাদ্দের আগেই অনলাইনে প্রচারের সুযোগ, কাগজের পোস্টার বাতিল। স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দেশের কয়েকটি স্থানে কেএফসি, পিৎজা হাট ও বাটার শোরুমে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বেলা ৩টার দিকে সিলেট নগরীর মিরবক্স টুলায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। নষ্ট করা হয় রেস্টুরেন্টের বিভিন্ন কোমল পানীয়। পরে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নগরীর দরগা গেট এলাকায় জুতার কোম্পানি বাটার শোরুমে ভাঙচুর চালায় আরেক দল বিক্ষুব্ধ জনতা। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে দুপুরে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল থেকে নগরীর জিএসসি মোড়, পিৎজা হাট, কেএফসি সহ বিভিন্ন দোকানে ভাঙচুর করা হয়। এছাড়া জামাল খান মমিন রোড এলাকায় কেএফসি সহ বিভিন্ন দোকানে হামলা হয়েছে। কক্সবাজারে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লঙ্কা, পানসি এবং মেরিন ফুড রেস্তোরাঁয় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হয় কয়েকজন পর্যটক। এছাড়া কলাতলির মোড় থেকে পর্যটন জোনের বিভিন্ন সাইনবোর্ডে ভাঙচুর চালানো হয়, যেখানে অন্তত 20টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবার এক কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব। যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলছে এই বিক্ষোভ। এ সময় গাজাকে অবিলম্বে মুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবি উঠে আসে আন্দোলনকারীদের কণ্ঠ থেকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সড়কে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে জোড়ায় জোড়ায় ছোট ছোট পায়ের মাপের হাজারো জুতা। তুলে ধরা হচ্ছে গাজার নির্মম হত্যার শিকার ফিলিস্তিনি শিশুদের সংখ্যা। মুক্ত হোক ফিলিস্তিন, এই বাক্যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো জানাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের ডাক। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিন্দা জানানো হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন নেতাকে। যুদ্ধ এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। এমনকি আমরা যারা গাজার পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে বিনা কারণে শাস্তি দেয়া হচ্ছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে কানাডার মন্ট্রিল শহরে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ করেছেন বহু মানুষ। বজ্রকণ্ঠে সংহতি জানানো হচ্ছে নিপীড়িত মানুষের প্রতি। এদিন ব্যাপক বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ মরক্কো। সড়কে সড়কে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলের বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ডাক দিয়েছেন লিবিয়ার সাধারণ মানুষ। রাজধানী ট্রিপলির রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ করেন তারা। এমন নির্মম হত্যাযজ্ঞ বিশ্ব আগে কখনো দেখেনি। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। বিশ্ব নেতাদের উচিত গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ প্রবেশের বাধা তুলে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দেয়া। এদিকে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। যুদ্ধ বন্ধে আল্লাহু আকবার ধ্বনিতে হুঙ্কার দেয়া হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানানো হয়। ড ইউনূসের এই আহ্বান এবং নানা পদক্ষেপে নতুন এই শুল্ক জটিলতা থেকে মুক্তি পাওয়ার আশা করছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের আমদানি পণ্যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাদ যায়নি বাংলাদেশও। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে আগের 15% শুল্কের জায়গায় এখন গুনতে হবে 37%। এরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি নিয়ে শঙ্কার কথা বলছে ব্যবসায়ী সহ বিভিন্ন মহল।
এই সমস্যার সমাধানে শুরু থেকেই ঢাকা ওয়াশিংটন আলোচনার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন আরোপিত শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। চিঠিতে আগামী ৩ মাসের জন্য ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতেরও আহ্বান জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে আগে থেকেই বাংলাদেশের নানা উদ্যোগ নেয়ার কথাও জানানো হয়। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিতে সমর্থনের কথা জানিয়ে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে উল্লেখ করা হয় চিঠিতে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই যুক্তরাষ্ট্রের পণ্যে সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে বলেও জানানো হয়। চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি সহ নানাভাবে বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলা হয়েছে। ট্রাম্পের প্রতি ড ইউনূসের আহ্বানের পাশাপাশি নানা পদক্ষেপে নতুন শুল্ক নীতি সহজভাবে সমাধানের আশা করছে বাংলাদেশ। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি ৩ মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে। আমরা এটা একটু চেয়েছি। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। আমার মনে হয় যে এটা শর্ট টাইম, এগুলো প্যানিক হওয়ার কিছু নাই। চিঠিতে বেশ কিছু মার্কিন পণ্যের ওপর 50% শুল্ক কমানোর আশ্বাস দেয়া হয়েছে। স্টারলিংকের কার্যক্রম শুরুসহ নানা পদক্ষেপে সামনে বাংলাদেশে বিপুল মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে বলেও চিঠিতে জানান ড মোহাম্মদ ইউনূস। একই বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধিকে আরও একটি চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনী ব্যয় ন্যূনতম রাখা সহ সব প্রার্থী যেন সমানভাবে প্রচার চালাতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা তৈরি করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, এর ফলে প্রতীক বরাদ্দের আগেই অনলাইনে প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। আর নির্বাচনী প্রচারণায় কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে ব্যবহার করতে হবে কাপড়ের ব্যানার। মাটি বা গাছে বিলবোর্ড স্থাপন করা যাবে না। এছাড়া নির্বাচনে মাইকের প্রচারণা কমছে 2 ঘণ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এই বিধিমালা চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। ঢাকায় 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন এক সেমিনারে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সরকারি সম্পদের সীমাবদ্ধতা থাকায় উদ্যোক্তাদের আর্থিক নয় বরং নীতি সহায়তা দিয়ে সহযোগিতার চেষ্টা চলছে। পরিবেশ বান্ধব পণ্য, উদ্ভাবনী ব্যবসা কৌশল আর প্রযুক্তি নির্ভর ব্যবসার ধারণা নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হাজির হন নতুন ও তরুণ উদ্যোক্তারা। কেউ এসেছেন বিনিয়োগকারীদের দৃষ্টি কাড়তে, আবার কেউ বা ব্যতিক্রমী ধারণায় বিনিয়োগের সুযোগ খুঁজতে। পুরোটাই প্লাস্টিক এবং রিসাইকেল করা যায় না এবং খুবই টক্সিক, সো ওইটার অল্টারনেটিভ তৈরি করেছি নিরাপদ। এটার নাম পলকা ফ্লেক্স। এই ফান্ডটা আসলে আমরা এমন এন্টারপ্রেনিউয়ার্স বা বিজনেসকে দিতে চাই, ইন্টারেস্টিং আইডিয়া যেটা স্কেলেবল এবং ইকোনমিক্যালি যেটা ভায়াবল। এর আগে স্টার্টআপ কানেক্টের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, সরকারের সম্পদ সীমিত হওয়ায় আর্থিক সহায়তা দেয়া কঠিন। এজন্য বিনিয়োগকে উৎসাহিত করতে দেয়া হচ্ছে নীতি সহায়তা। ব্যবসার শুরুর বাধাগুলো আমরা দূর করার চেষ্টা করছি। আমরা স্টার্টআপদের নীতি সহায়তা দিয়ে এগিয়ে নিতে চাই। হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই বিডার কাজ। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী বলেন, যোগাযোগের বাধা দূর করতে ইন্টারনেট সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে সরকার। ইন্টারনেট জনগণের অধিকার। আমরা এমন ভাবে কাজ করছি যেন ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে। আমরা ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছি, এজন্য শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর নতুন উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা 800-900 কোটি টাকার একটি তহবিল গঠন করছি। বাণিজ্যিক ব্যাংকগুলো এতে সহযোগিতা করছে, তারাই এর মূল মালিক। এই তহবিলের টাকা কেবলমাত্র স্টার্টআপের মূলধন যোগানে ব্যয় করা হবে। শুধু তাই নয়,
বিদেশিরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এবং বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে ফেরত নিতে পারে সে বিষয়ে নীতি সহজ করার কথাও জানান গভর্নর। Not only for trade, but for investment and the return on investments and all those things that follows from. মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেন ৫,৭৩,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন, দখলে রাখা ও ১৩,৬৮,০০,০০০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদুজ্জামান, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কিছুক্ষণ আগে উত্তরা পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এখান থেকে এই বাসাটি থেকেই কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আমরা জানতে পেরেছি এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা ঠিক রাত 10টার দিকে আসেন এবং এই বাসায় অভিযান চালানো হয় এবং অভিযানের পরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। আপনি জানেন ব্যারিস্টার তুরিন আফরোজ কিন্তু 2013 সালে সাবেক এক পাবলিক প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদ আলী আহসান মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে কিন্তু মামলা পরিচালনা করেন। এছাড়াও তিনি আরো বেশ কয়েকটি মামলার আসামি বলেও আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়ে এখনো আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে উত্তরা পশ্চিম থানা পুলিশ কিন্তু কোনো ব্রিফিং করে নাই। তারা কিছুক্ষণ আগেই এখান থেকে নিয়ে গেছেন এবং এখানের স্থানীয় বেশ কিছু যারা ছিলেন তারাও কিন্তু এসেছিলেন, আমরা দেখেছি এবং তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার বাসায় কিন্তু অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযান আসলে কি কি পাওয়া গেছে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে এই উত্তরা পশ্চিম থানার ওসি কিন্তু আমাদের জানিয়েছেন আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। এখন পর্যন্ত উত্তরা এই যে তার বাসা সেই বাসাতেই কিন্তু তিনি অবস্থান করছিলেন এবং এখানেই কিন্তু তাকে কিন্তু আসলে পাওয়া গেছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে এই এখানে যে থানা পুলিশ আছে তারা কিন্তু রাত 10টা থেকে কিন্তু এখানে অভিযান চালায় এবং অভিযানের পরে কিন্তু আসলে তাকে বাসা থেকে পাওয়া যায় এবং বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এটি হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে হত্যা চেষ্টা মামলা ছিল সেই হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে তুরিন আফরোজ কিন্তু 2018 সালে মানবতা বিরোধী অপরাধের মামলার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের প্রেক্ষিতে কিন্তু 2019 সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তুরিন আফরোজকে কিন্তু অব্যাহতিও দেওয়া হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য উত্তরা থেকে। ফরহাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।